আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের গল্প অনুভূতির মায়ার খেলা, পর্ব ৮ থেকে ১১ পর্যন্ত। তো গাইস, আমরা চলে যাই মূল ভিডিওতে। আমি চুপচাপ দুপা ভাঁজ করে সুন্দর মতো বিছানায় বসে আছি। সায়ান ভাইয়া নিজের সব দরকারি মেডিসিনগুলো বের করছে। গরম পানি যে আনতে বলল, পোড়া হাতে গরম পানি লাগলে কি বেশি জ্বালা করবে না? দূর, আমি ডাক্তার নাকি ভাইয়া? ডাক্তার যে আমি এত বেশি বেশি ভাবি। নিজের ভাবনা চিন্তা নিয়ে একা একা হেসে যাচ্ছি। তখন ভাইয়ের কথা কানে আসলো। একা একা শুধু পাগলেরা হাসে, উইদাউট এনি রিজন। কি আপনি আমাকে ইনডিরেক্টলি পাগল বললেন? আমার কি আর বলা লাগলো? তুই তো নিজেই স্বীকার করলি। আমি ভাবছি আমি স্বীকার করলাম কখন? আমি তো প্রশ্ন করেছি, আর তাকে ভাইও ঘুরিয়ে আবারও আমাকে বোকা বানিয়ে দিল। আল্লাহ! হয়েছে তোদের? আর ঝগড়া না করে এবার মেয়েটার হাত তো ড্রেসিং করিয়ে দিবি। মামির কথায় হাতের দিকে নজর গেল। উনি হাত ধরে রেখেছেন। মামি বিছানার উপর পানি রাখতেই উনি গরম আর ঠান্ডা পানি মিক্স করলেন। এবার বলে আঙ্গুলে লাগিয়ে চেক দিলেন তাপমাত্রা। এরপর আনার হাত ওই বলের মধ্যে ভিজালেন। হালকা কুসুম গরম পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে উনি যত্ন সহকারে আমার হাতের ব্যান্ডেজ খুলতে লাগলেন। ব্যান্ডেজ খোলার পরে আমি হাতের দিকে তাকালাম। আমার এত সুন্দর আমার হাত ছিল, আজ তার কি অবস্থা! কতটা ভয়ানক লাগছে দেখতে। যা দেখে সায়ারা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ফুপিয়ে কেঁদে ওঠে। সায়ারার কান্না দেখে সায়ান ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে পিচ্চি, ব্যথা পেয়েছিস? কোথায় পেয়েছিস ব্যথা? সরি, আমি দেখি নাই। আমি ব্যথা পাই নাই তো সায়ান ভাইয়া। সায়ান ভাইয়ার অস্থিরতা দেখে আমি কান্নারত অবস্থায় ওনাকে বললাম, আমি ব্যথা পাই নাই। এটা শোনার পরে মামিমা এগিয়ে এসে বললেন, তাহলে কান্না করছিলি কেন? আমার কত সুন্দর হাত ছিল মামিমা। আমার এখন হাত দেখে ভয় লাগতেছে। কতটা পচা দেখা যাচ্ছে আমার হাত। এত বিশ্রী হাত নিয়ে আমি কিভাবে থাকব? আরে বোকা, হাতের ক্ষত শুকিয়ে গেলে আর এমন মনে হবে না তো? মামিমা আমাকে সান্ত্বনা দিচ্ছে আমার কান্না দেখে। আমি বুঝতে পারি ওনার সান্ত্বনায় কি হবে। আমি তো জানি আমার হাত শুকালে এই দাগ যাবে না। সায়ান ভাইয়া, আমার এই হাতের দাগগুলো এভাবেই থাকবে? আমি সায়ান ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। উনি আমার দিকে অসহায় এক চাহনি দিল, যার অর্থ বুঝতে আমি ব্যর্থ। শোনো পিচ্ছি, যদি তোর হাতে এই দাগ যদি এভাবেও না যায় তাহলে আমি সার্জারি করাবো। ঠিক আছে, তাহলে এই দাগ আর থাকবে না। সত্যি? তাহলে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি আমার হাত ড্রেসিং করিয়ে দাও দেখি। আমি আজকে জানো, তোমাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখব। আমাকে আবার খুশি দেখে মামিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম ত্যাগ করলেন। সায়ান ভাইও এবার নিজের কাজে মনোযোগ হলেন। আমি শুধু সায়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি কি করে তা দেখে যাচ্ছি। একটা মানুষকে এতটা ভালো কেন লাগবে? প্রথম হাসপাতালে দেখে এক পলকের জন্য সে ভাবছিল তার সায়ান ভাইও কি এমন দেখতে হয়েছে। আবার পরে ভাবলো, যা, এটা সায়ান ভাই না। আচ্ছা, সায়ান ভাই পরিচয় না দিলে সে কিভাবে চিনতো যে এটা সায়ান কিনা? কিভাবে চিনবে? সেই কোনো ছোটবেলায় দেখছে, এখন তো স্পষ্ট চেহারাও মনে নাই। আমাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি দেখছিলি এইভাবে? আপনি এত সুন্দর কেন সায়ান ভাই? কই না তো, কিছু বলি নাই। আর আমি কখন আপনার দিকে তাকিয়েছিলাম? বিড়বিড় করে এইটুকু বলে পরে বললাম, আচ্ছা
মানলাম তাকাস নাই, এতক্ষণ মনোযোগ দিয়ে সেই তো আমার কথা ভাবলি তুই। মোটেও না, আমি আপনার কথা একদম ভাবি নাই, বুঝলেন? আচ্ছা, আমাকে যে নিয়ে আসলেন, খালা আসতে দিল কিভাবে? উনি কোনো ঝামেলা করেন নাই? কিভাবে নিয়ে এসেছি তা তোর মতো পিচ্চুকে শুনতে হবে না, তবে ঝামেলার করার চেষ্টা করছে আঁকড়ে ছিল, আমার জন্য পারে নাই। আসার সময় আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে আসি নাই, ফুপি যাতে আমাদের বাড়ির খোঁজ না পায়। তুই কিন্তু সাবধানে থাকবি। আর শোন, চল ড্রয়িং রুমে। শায়ন ভাইয়া আগে আগে যাচ্ছে, আমি ওনার পিছে পিছে যাচ্ছি। লামিসা আপু এখনো ড্রয়িং রুমে বসে আছে দেখলাম। আয়না, নিজে রেডি হ, আর সাথে সায়ুরেও করা, তাড়াতাড়ি আমরা আজ বের হব, ঘুরবো। আর সাথে সায়ুর কিছু জিনিসও কেনাকাটা করা হবে। সত্যি ভাইয়া, ঘুরতে নিয়ে যাবে আমাদের? অনেক মজা হবে। আমিও তোমাদের সাথে যাব সায়ান, আমাকেও নিও। সায়ান ভাইয়ের কথায় আয়না আপু অনেক খুশি হয়েছিল যে আমাদের ঘুরতে নিবে। তখন আবার লামিসা আপু নিজ থেকে যাইতে চাইছে। একটা মানুষকে আর কত বলবে, তাই কেউ কিছু বলে নাই। যা ক আমাদের সাথে। আয়না আপু আর আমি আয়না আপুর রুমে চলে গেলাম। আয়না আপু ওনার ওয়ার্ড্রোব থেকে একটি লেগিংস, একটা ক্রপ টপস আর হিজাব বের করলো। সেম অন্য কালারের আরও একটা সেট বের করে নিয়ে আসলো। এরপর আমাকে চেঞ্জ করতে সাহায্য করলো। আমার প্রচুর লজ্জা লাগছিল, বাট হাতের জন্য আর কিছু করার ছিল না। আমার চুল খোপা করে দিল, গালে ক্রিম লাগিয়ে, ঠোঁট লিপ জেল লাগিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল আমার। এরপর আয়না আপু নিজে রেডি হয়ে নিল। টপসটা আমার একটু ঢিলা ঢিলা লাগছে, কিন্তু এখন আর আমার কিচ্ছু করার নাই। এই বাসায় আমার কোনো জামা নাই। হ্যাঁ, ওই বাসায়ও আমার তেমন ভালো কোনো জামা নেই। খালা আমাকে 2টা করে 3 পিস কিনে দিত, তাও আগের জামা একদম পুরনো হয়ে ছিঁড়ে গেলে এরপর নতুন কিনে দিত। খালার যে টাকা পয়সা নাই এমন না, খালা তো অনেক টাকা আছে, কিন্তু খালা তার ফ্রেন্ড দিয়ে কত পার্টি করে, তবে এগুলো সিয়াম ভাই দেশে না থাকলে। আমি অবাক হতাম, সিয়াম ভাই থাকলে খালামণি একদম চেঞ্জ থাকতো, আর সিয়াম ভাই না থাকলে ড্রিঙ্ক করতো, ওয়েস্টার্ন ড্রেস পরতো। একদম দুটো মানুষকে আলাদা করা খুব কঠিন কাজ। আমি মার খাবার ভয়ে কখনো কিছু বলতাম না, তার যা ইচ্ছা করুক, আমি কি। আমাদের রেডি হওয়ার পর আমি আয়না আপু মামা মামি থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যাচ্ছি। শায়ন ভাইয়া নাকি ওখানেই আমাদের জন্য ওয়েট করছে। লামিসা আপুও সেখানে গেছে। ওখানে গিয়ে দেখি শায়ন ভাই গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে, একদম স্টাইল করে। ব্লু শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা। মানুষটাকে দেখে আবারও ক্রাশ খেলাম। ড্রাইভিং সিটের পাশে সিটে আগেই লামিসা আপু বসে আছে। লামিসা আপু ওখানে বসার কারণ আমরা যতদূর মনে হচ্ছে ভাইয়ার সাথে বসতে চায়। দরজার এক সাইডে খুলে দিয়ে শায়ন ভাই আয়না আপুকে বসতে বলল। আয়না আপু ভাইয়ের কথা মতো বসে পড়ল। এবার আমাকে নিয়ে শায়ন ভাই আরেক সাইডে গেল। ওই সাইডে দরজা খুলে মাঝের সিটে বসে পড়ল, আর আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি কি আজ ড্রাইভিং করবেন না? এভাবে বলদের মতো হাঁ করে না তাকিয়ে থেকে উঠে পড়ো, তা না হলে তোকে এখানে ফেলেই আমি চলে যাব। জি, ব্যাপার। শায়ন ওদের মধ্যে বসলা কেন আজ? তুমি কি ড্রাইভ করবা না? আজ আমার ভালো লাগছে না, যেহেতু রেস্টে আছে, আজ ড্রাইভ করবে। আঙ্কেল করবেন ড্রাইভার, আঙ্কেল করবেন ড্রাইভ। শায়ন ভাইয়ের কথায় লামিসা আপুর চেহারা একদম চুপসে গেছে, মুখ কালো করে বসে রইল। আমি গাড়িতে ওঠার পরে দেখি এ বিষয়ে 2 ভাই বোন মুচকে মুচকে হাসছে। কি যে একটা মজা পাইছে তারা, তাদের দেখে বোঝা যাচ্ছে এদের দেখে এবার আমিও একটু হাসলাম। কতদিন পরে নিজের কাছে শান্তি লাগছে বলতে পারবো না। ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে
দিয়েছে। তাহলে বেচারি লামিসা আপু ড্রাইভারের পাশে বসে কেমন করছে। সুখের দিন বেশি দিন টিকে না, এটা বারবার প্রমাণিত হয়ে যায়। সেদিন শপিং মল থেকে সায়ারা গায়েব হয়ে যায়। সায়ান সারাটা সময় সায়রাকে খুঁজে কাটিয়ে দেয়, কিন্তু কোনো খোঁজ পায় না। আজ চতুর্থ দিনে পা দিল, সায়রার কোনো খবর নাই। সায়ানের বাবা মা সায়ান আয়না একদম চুপচাপ হয়ে গেছে। সায়ান তো এতটাই চুপচাপ হয়ে গেছে যে বোঝাই যায় সায়ানা থানায় জিডি করা হয়েছে। পুলিশরা অনেক চেষ্টা করে যাচ্ছে, সায়রার খোঁজ পাচ্ছে না। সায়ান সিয়াম আর ওর মায়ের কাছে গিয়েছে, কিন্তু কোনো খোঁজ জানেন না। উল্টো সায়ানকে ব্লেম করছে সায়রার গায়েব হয়ে যাওয়ার পিছে। সায়ান ঠিক করলো আজ আবারও যাবে সিয়ামদের বাসায়, তবে চুপি চুপি। যেই ভাবা সেই কাজ, সায়ান সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়াম, সায়রা কোথায় আছে আমি জানি, এটা তোর কাজ। আম্মু কী সব বলছো তুমি? আজব, আমার কাছে কিভাবে আসবে সায়রা? আমি তোকে জন্ম দিয়েছি সিয়াম, আমার সাথে চালাকি করিস না। তুই তো চাস সায়রাকে বিয়ে করতে, তাই না? আমি নিজে দিব তোর সাথে ওর বিয়ে, কিন্তু আম্মু ওরে বিয়ে করলে, এ খবর জানলে মামা মামি আমার সাথে আয়ানার বিয়ে দেবে না, আর আমি আয়ানাকেও ছাড়তে পারবো না। কী সব আবল তাবল বকছিস তুই বাবা, এগুলো কোনো ধরনের কথা? সায়রাকে ভালোবাসলে তুই আয়ানাকে ছাড়তে পারবি না কেন? কারণ সায়রা আমার ছোটবেলার জিদ, ভালোবাসা, তাই ওকে আমার চাই, অল্প দিনের জন্য হলেও। আয়ানা আমার আবেগ, মা, ওর প্রতি আমি দুর্বল, ওকে ছাড়াও আমার পক্ষে সম্ভব না। তাহলে সায়রাকে যেখানে রেখেছিস ওখানেই ও থাকুক, তুই আর আমি গিয়ে তোদের বিয়ে দিয়ে দেব। আয়না বা ভাইয়ের ফ্যামিলি যেন না জানে। আমি তাদের বুঝিয়ে মাপ চেয়ে আবার আয়নার সাথে তোর বিয়ের কথা তুলব। উফ মা, ইউ আর গ্রেট, আই লাভ ইউ সো মাচ। সিয়াম ওর মায়ের বুদ্ধিতে ইমপ্রেস হয়ে গেছে। সে ভাবতেও পারে নাই তার মা এত সহজে রাজি হয়ে যাবে। আর যাই হোক, সে সায়রাকে ছাড়তে পারবে না। ছোটবেলা থেকে সায়রার উপর করা অত্যাচার তার অভ্যাসে পরিণত হয়েছে। সায়রা তার রাগ, জিদ, আর সায়রাকে তার চাই, একবারের জন্য হলেও। সায়রা পাখি, অনেক উড়েছিলে না তুমি? সায়ানকে দেখে কি ভাবছিলে? সায়ান ফিরে এসেছে, এখন সে তোমাকে বাঁচাবে। আমি সিয়াম বেঁচে থাকতে এসব কখনোই হবে না। সায়ান তোকে কখনোই পাবে না, আর না খোঁজ পাবে তুই কোথায় আছিস। সিয়াম এতক্ষণে মনে মনে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। সে জানে আর কি করতে হবে। সে তার মাকে পুরোপুরি বিশ্বাস করে। সিয়ামের মা যখন সিয়ামকে একবার বলেছিল, তখন সে সায়রা আর আয়না দুজনকেই এনে দিবে তাকে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে কি ভাবছিস তুই সিয়াম? আরে কিছু না আম্মু, আমার ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করো, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। সিয়াম চলে যাওয়ার পরে সিয়ামের মায়ের হাসিখুশি মুখ এবার গম্ভীর হয়ে গেল। ছেলের সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে তো সত্যি আশ্চর্য হয়ে গেছে ছেলের কাজে। কিন্তু একবার যখন সে ছেলেকে কথা দিয়েছে, তার তো সে কথা রাখতেই হবে। এবার এমনি সায়রাকে তার প্রয়োজন আছে। তা তো এতগুলো বছর সায়রাকে নিজের কাছে আটকে রেখেছে। সায়রার জ্ঞান ফিরতে নিজেকে এক রুমে আবিষ্কার করল। মাথায় 2 হাত দিয়ে চেপে রেখে উঠে বসল। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নেশা করেছে। কেমন লাল হয়ে আছে তার আঁখি যুগল। মেয়েটার মুখ শুকিয়ে আছে। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যে নাই। সামনে তাকিয়ে দেখে টেবিলের উপর পানির জগ আর গ্লাস রেখে সে কোনো মতেই উঠে টলতে টলতে সেখানে গিয়ে বাম হাত দিয়ে পানি ঢেলে খেয়ে নিল। আয়না আপু, মামিমা, সায়ান ভাইয়া, তোমরা কোথায়? আমাকে এখানে আটকে রেখেছ কেন? সায়রার কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে ভেসে আসছে গলার স্বর, কেমন অদ্ভুত শোনা যাচ্ছে।
নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে। সায়রা এমন কেন লাগছে তার? ঘুম ঘুম চোখে ভেঙে আসছে। সে আবার টুপ করে ফ্লোরে বসে পড়ল। দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না তার। সে ধীরে ধীরে বেডের মধ্যে গিয়ে আবারও শুয়ে পড়ল। সায়ান সিয়ামদের বাড়ি থেকে কিছুটা দূরে বসে রইল। যখন সিয়াম ওর মাকেও যাওয়ার জন্য বের হবে, সে তাদের ফলো করবে। সায়ানের পুরো বিশ্বাস, সে যদি ওদের ফলো করে তাহলে সে সায়রার কোনো না কোনো খবর পাবে। সায়রা কেমন আছে, কি করছে, এসব ভেবেই সায়ানের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতগুলো দিনের পর সে সায়রাকে পেয়েছিল। কত বছরের অপেক্ষা, খোঁজ আজ আবারও পেয়ে সে তার পিচ্চি সায়ুকে হারালো। এ কষ্ট সে কিভাবে সইবে? তার পিচ্চির যদি কোনো ক্ষতি করে দেয় সিয়াম ও ফুপি, তাহলে সায়ান সে কী নিয়ে বাঁচবে? সায়ান যে তার ছোট্ট পিচ্চি সায়ুকে ভালোবাসে, সে তো তার সায়ুকে জানতেও পারল না কতটা ভালোবাসে সায়ুকে। এসবের মধ্যে সায়ানের ফোন বাজতে শুরু করলো। সায়ান ফোন রিসিভ করে কানে তুলল। ভাইয়া, তুমি কোথায় আছো? সায়ুর কোনো খোঁজ পেয়েছো? না রে আয়ু, আমি সায়ুর কোনো খোঁজ পাচ্ছি না। আমার পিচ্চিটা কোথায় হারিয়ে গেল রে বোন, আমার তো এসব আর ভাল লাগছে না। ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসো, আবার কাল খুঁজতে বের হইও। না রে আয়ু, আমি আজ আসবো না, আমার জন্য চিন্তা করিস না। আমি সায়ুকে খোঁজে এরপর বাসায় ফিরব। সায়ান ওখানে বসে অপেক্ষা করতে লাগলো যে কখন তারা বের হবে আর সে তার সায়ুর খোঁজ পাবে। সায়ানের পূর্ণ বিশ্বাস সায়ুর খোঁজ সিয়াম আর ফুপি জানে। ওইদিকে সিয়াম ওর মাকে বলে পিছনের গেট দিয়ে বের হয়ে গেছে সায়রার কাছে যাবে। ওখানে গিয়ে সায়রাকে যদি রাজি না করাতে পারো তাহলে সে তার মাকে কল দিলে তার মা তখন যেন চলে যায়। সিয়াম সায়রাকে যেখানে আটকে রেখেছে ওই বদ্ধ রুমে প্রবেশ করে। নিষ্পাপ ঘুমন্ত সায়রার মুখের দিকে নিষ্ফলক তাকিয়ে আছে সিয়াম। কি সুন্দর মায়াবী দেখতে সায়রা। সায়রার এই শান্ত স্বভাবের কারণেই তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে সিয়ামের হাজারো মায়ের অত্যাচার যখন চুপচাপ সহ্য করেও কোনো কথা বা বিচার দিত না, তখন থেকেই সায়রাকে সে আরও কষ্ট দিত। সিয়ামের এসব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তাই ওর মাও ওকে সায়রা থেকে দূরে রাখতে বিদেশে পাঠিয়ে দেন পড়ালেখার জন্য। তারপরও সিয়াম ঠিক করে রেখেছে যে সে সায়রাকেই বিয়ে করবে, আর যেভাবেই হোক সিয়ামের সাথেই তার বাকি জীবন কাটাতে হবে। ছোটবেলা সায়রা সারাদিন সায়ান ভাই করত সব আবদার, খাওয়া দাওয়া সব কিছুতেই সায়রার কাছে সায়ান ভাই আগে। এসব সিয়ামের সহ্য হতো না। সিয়াম আর সায়ান সমবয়সী, তবুও সায়ানকে বেশি ভালোবাসা পেত। সায়রাকে পানি নীরব ঘুম থেকে টেনে তুলল সিয়াম। অনেকটা সময় যাওয়ার পরে সায়রা স্বাভাবিক হলো। তার ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগলো। এখানে আনার পরে সিয়াম সায়রাকে ড্রাগের উপর রেখেছে যাতে সায়রা কিছু করতে না পারে। আমাকে কেন এভাবে তুলে আনলে সিয়াম ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই তো আমার সব থেকে বড় ক্ষতিটাই করেছিস। যাই হোক, এত কথার সময় নেই, আজ আমাদের বিয়ে হবে এটা জানাতে এসেছি। সায়রার পায়ের নিচের মাটি সরে গেল। এসব কি বলছে? বিয়ে? নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে মজা করা ছাড়ুন আর আমাকে যেতে দিন। সায়ান ভাই হয়তো আমাকে খুঁজছে। আপনার মাথা ঠিক আছে? আমাকে এভাবে তুলে নিয়ে আসার পরে বিয়ের কথা কিভাবে বলছেন? আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি তোকে বিয়ে করতে চাই। আমি ভালোবাসি তোকে। আপনি আপনার মজা অবধি সীমাবদ্ধ রাখুন। আর আপনি ভালোবাসেন, হাসালেন।
তোর দেখে অনেক সাহস বেড়ে গেছে। সায়ান আসার পরে সাহস দেখানোর মতো আমি তো কিছুই করি নাই। এসব মজা বাদ দিন, আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো আমি আনি নাই তোকে। আজ একটু পরে তোর আর আমার বিয়ে। আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। ভালোবাসার অর্থ না জেনেও মানুষ নিজেদের চাহিদার জন্য ভালোবাসি শব্দটা কি সুন্দর ব্যবহার করে, তাই না সিয়াম ভাই? তুই ভুল বুঝছিস আমাকে সায়ারা, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা মানে কি আমার সাথে রাত কাটানো? ভুল বুঝিস না আমাকে সায়ু। সিয়াম ভাই, তুমি না আয়ানা আপুকে ভালোবাসো? না রে, আমি শুধু তোকে ভালোবাসি। আয়ানা শুধু আমার প্রয়োজন। একজনকে ভালোবাসা তো অন্যজন প্রয়োজন, এ কেমন ভালোবাসা সিয়াম ভাই? সায়ু প্লিজ, তোকে আমি বোঝাতে পারবো না, তবে আমার দুজনকেই চাই। যেমন তোর জন্য আয়ানাকে ছাড়বো না, আর না আয়ানার জন্য তোকে। প্লিজ এভাবে আর কত নিচে নামাবেন আপনার ওই মুখে আমার নাম নেবেন না। আমার সায়রা সায়না, আমার নাম সায়রা সায়না। আর আপনি না আমার যোগ্য, আর আর না আয়না আপুর। আমি দোয়া করি আপনার মতো মানুষ যেন আয়না আপুর আশেপাশেও না ঘেঁষতে পারে। এতক্ষণ ধরে আমি খুব ভালোভাবে তোকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি ভুল। তুই ভালোভাবে কথা বলার যোগ্য না। হ্যাঁ, বেরিয়ে আসলেন না নিজের আসল মুখোশ। সিয়াম আর কোনো কথা না বলে চুপচাপ সায়রাকে বাঁধতে লাগলো। সায়রা কোনো কথা সে কানে নিচ্ছে না। আজ যেভাবেই হোক তাকে সায়রাকে বিয়ে করতেই হবে। ফোন বের করে তার মাকে বলল কাজী নিয়ে তাদের পুরান বাড়ি চলে আসতে। সিয়ামের মা আলমারি থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে বাড়ি তালা লাগিয়ে বের হয়ে গেল। সিয়াম গাড়ি নিয়ে যাওয়ায় তাকে সিএনজি করেই যেতে হবে। ফপিকে এভাবে তাড়াহুড়ো করে বের হতে দেখে সায়ানও নিজের গাড়িতে উঠে ফলো করতে লাগলো। সায়ান ফোন বের করে পুলিশকে কল দিল। হ্যালো স্যার, আমি সায়ান মাহমুদ বলছি। আমি আমার লোকেশন আপনাদের সেন্ড করছি, আপনারা আমাকে ফলো করে আমার সাথে আসুন। আমি সায়ানের কাছে যাচ্ছি, ওর খোঁজ পেয়েছি আমি। কি বলছেন ডক্টর মাহমুদ? আপনি জলদি লোকেশন সেন্ড করুন, আমরা আসছি। শান ফোন কেটে দিয়ে আবারও ফলো করতে লাগলো। ফপি কাজী অফিসের সামনে নেমে ভিতরে গিয়ে কাকে নিয়ে আবার রওনা দিল। ব্যাপারগুলো শায়ানের খুব সন্দেহ লাগছে। ফপি তাদের পুরান বাড়িতে গিয়ে থামলো। শায়ানও ওখানে অনেকটা দূরেই তার গাড়ি থামিয়ে চুপি চুপি গেল। সিএম বাড়ির থেকে বেরিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মা, তুমি গিয়ে সায়রার পাশে বসো, আর বুঝাও না। না বুঝলেও সমস্যা নেই, আমাকে ওর আজকে বিয়ে করতে হবে। আচ্ছা শোনো, আমি একটু আসছি, বুঝলা? তুমি যাও। কই যাস তুই? তাড়াতাড়ি আসিস ফিরে, সাথে 2জন লোক নিয়ে আসিস, সাক্ষী লাগবে। আচ্ছা যাও। সিয়াম যাওয়ার পরে ওর মা আর কাজী সাহেব বাড়িতে ঢুকলেন। শায়ান আবারও তাদের পিছে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো। সায়রাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ফপিকে দেখে তার চোখ দুটি জল জল করে উঠল। সিএমের মা সায়রার মুখের বাঁধন খুলে দিল। খালা, আমাকে বাঁচান, সিয়াম ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাকে বিয়ে করতে চাইছেন। এত ঢং করার কি আছে? তোর ভাগ্য ভালো আমার ছেলে তোকে বিয়ে করতে চায়। বিয়েতে তোর সিয়ামের সাথেই হবে। আর যাই হোক, নে এই পেপারে সাইন করে দে। এটা কিসের কাগজ খালা? এত প্রশ্ন করস কেন? সাইন করে দিতে বলছি, তুই দিবি। আমাকে যদি এটা কিসের কাগজপত্র নাই বলেন, তাহলে আমি কেন এখানে সাইন করব? বাহ, বাস 2 দিনে এতটা সাহস কিভাবে এলো তোর? সিএম তো ঠিকই বলছে। তাহলে শোন, এটা সম্পত্তির কাগজ। তোর মা তোর নামে আমার বাবার সমস্ত সম্পদ লিখে দিয়েছে, তা এখন তুই নিজের ইচ্ছা আমার নামে লিখে দিচ্ছিস। খালার কথায় আমিও অবাক হয়ে যাই। প্রচুর সম্পদ, তাও নানা ভাইয়ের সব আমার নামে আম্মু লিখে দিছে। দরজার আড়ালে থাকা শায়ান ও এসব কথায় প্রচণ্ড অবাক হয়ে যায়। শায়ান দেরি না করে পকেট থেকে মোবাইল ফোন বের করে রেকর্ড করা শুরু করে। সায়রা আশ্চর্য হয়ে তার খালার দিকে তাকিয়ে আছে।
কি থেকে কি হচ্ছে সব তার ভাবনার বাইরে যাচ্ছে। ছেলে এতক্ষণে বিয়ে করে মাথা খাচ্ছিল, আর এখন মা আসছে সম্পত্তির দলিল সাইন করাতে। এদের মা ছেলের মাথায় কি গন্ডগোল দেখা দিছে? ওই দিন হাসপাতালে বলল আয়নার সাথে সিএমের বিয়েতে কোনো বাধা না দিতে, আর আজ সিএম সায়রাকে বিয়ে করবে, ওটা তার ভাগ্য। খালা, আমার মনে হচ্ছে আপনার ডাক্তার দেখানো উচিত। মা ছেলে আমাকে তুলে এনে কি মজা নিচ্ছেন। নানা ভাইয়ের সম্পত্তি কিভাবে মা আমাকে লিখে দিবে? তোর কি মনে হয় সায়রা, আমি তোকে এভাবেই রেখেছি? কিন্তু চিন্তা ভাবনা ছাড়া এত বছর পেলে তোকে বড় করছি। আরে বলদ, আমার বাবার বড় মেয়ে ছিলাম আমি, অনেক আদরের ছিলাম। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয় আমার, কিন্তু আমি ভালোবাসতাম সিয়ামের আব্বুকে। বিয়ের আগে আমি পালিয়ে যাওয়ায় বিয়েটা তোর মায়ের সাথে হয়। তখন থেকে আমার বাবা মা আর আমাকে ভালোবাসে না। পালিয়ে আসার পরে আমি আরও অবাক হই যে যাকে আমি ভালোবাসতাম, যা জেনে তার প্রেমে পড়েছিলাম, আসলে তার তেমন কিচ্ছু নাই। উচ্চবিত্ত পরিবারের মানুষ হওয়ায় আমি যখন জানতে পারলাম আমার স্বামী বেকার, অনাথ, তখন আমার মাথায় কিছু আসছিল না। ফিরে যাওয়াও কোনো পথ ছিল না আমার। এরপর অনেক কষ্টে আমি দিন কাটাতাম সিএমের আব্বুর সাথে। সিএম যখন হয় তখন তোর মায়ের সাথে আমার দেখা। আমাদের বড় ভাই সায়ানের আব্বু তো তখনও বিদেশে সেটেলড, ওখানেই বিয়ে করে থাকছে। এর মানে বাবার সম্পত্তি একা তোর মা গ্রাস করেছে। এসব ভাবনা আর আমাকে ঠিক থাকতে দিল না। আমি তোর বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করলাম, আমার অবস্থা সব বললাম। এতে তারা গলে গেল। আমাকে সিএমের বাবাকে আবারও ফেরত নিল। সিএমের বাবার কিছু না থাকলেও তার আত্মসম্মান ছিল তুখর, তাই বলেছে ওখানে থাকলেও সে যা আয় করে তা দিয়ে আমাদের চলতে হবে। বাবা আমাকে ক্ষমা না করলেও সিএমের বাবার উপর খুশি ছিলেন। এভাবেই চলতে লাগলো। দিন গেল, মাস গেল, এরপর বছর। সিএমের তখন 10 বছর ছিল আর সায়ানের 11। আয়ানার তখন 7 ভাইয়া ভাবি দেশে ফেরত আসে। সব সুন্দর মতো চলছিল আমাদের মাঝে, কিন্তু আমাদের মধ্যে চলছিল অন্য কিছু। বিয়ের এতগুলো বছরেও তোর মা কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। এতে তোর বাবার কোনো সমস্যা ছিল না, সে তার মাকে সাপোর্ট করতো সব সময়। একদিন জানতে পারে তোর মা প্রেগনেন্ট, সবাই অনেক খুশি হলো। সায়ান ছিল একদম শান্ত চুপচাপ ধরনের, তাই সবার আদরের হয়ে উঠল। সিয়াম সায়ানের পুরো উল্টো ছিল। এইটুকু বয়সে থেকে বদমেজাজি বাচ্চাদের সাথে চলা, মারামারি সব। তোর মায়ের অনেক প্রিয় ছিল সায়ান, খুব আদর করত। আমার যে আদরের ছিল না তা না, একমাত্র ভাইয়ের ছেলে আদর না করে আর কই যাবে। দিন যায়, তোর জন্ম হয়, তুই বড় হতে থাকিস, আর সায়ান তুই বলতে পাগল। তোকে কোলে নিয়ে বসে থাকা, খাওয়ানো, এসব করতে। তুই সায়ান ভাই করে সারাদিন বাড়ি মাথায় তুলতি। এসবের মধ্যে আমার আসল কাজ হচ্ছিল না, তাই ভাইয়া ভাবিকে ভুল বুঝালাম। তোর কারণে সায়ানের পড়ালেখায় ক্ষতি হচ্ছে, সে পড়ালেখায় অমনোযোগী। আমার কথায় ভাইয়া ভাবি একমত হওয়ায় তারা আবার রিটার্ন গেল অ্যাব্রোড। এরপর আমি আমার কাজ শুরু করলাম। ঘুরতে যাওয়া প্ল্যান করে তোর মাকে নিয়ে বড় ব্রিজের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তোর খালু এসব দেখে ফেলায় তাকেও সরাতে হলো। এত সহজ ছিল না। অনেক টাকা খরচ করে আমার এসব করানো লেগেছিল। তারপর আমি তোর মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখলাম। তোর মা সিএমের বাবার হাত ধরে পালিয়েছেন। সবাই এসব শুনল। বাবা তো সব তোর মায়ের নামে আগে লিখে দিয়েছিল, তোর মা তোর নামে দিয়েছিল। তোর বাপ তোর মায়ের শোকে পাগল, এখন কই আছে জানি না। তোকে আমার কাছে আমি আজকে দিনের জন্য রেখেছি।
তোকে আমার কাছে আমি আজকের এই দিনের জন্য রেখেছি। খালার মুখে এত কথা শুনে স্তব্ধ হয়ে গেছে সায়ারা আর দিন দুনিয়ার হুঁশ নাই। চোখের পলক ফেলতে ভুলে গেছে যা শুনেছে। এরপর এটা তার খালা টাকা পয়সার জন্য এত হাসি খুশি পরিবার নিজের হাতে ধ্বংস করে দিল। মানুষ এত নিকৃষ্ট কিভাবে হতে পারে? সায়ারার চোখ দিয়ে পানি পড়ছে না। সে হয়তো তার বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। দূর থেকে সায়ান ও পুরো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা দুইজন মানুষের খুনি, আরেকজনকে পাগল বানিয়ে ছেড়ে রেখেছে। সে এত ভালো কিভাবে আছে? তার মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন নাই। সায়ান পকেটে মোবাইল রেখে দাঁড়ানো। তখন সায়ান পিছন থেকে সায়ানকে কেউ লাথি মেরে ফেলে দিল। সায়ান গিয়ে পড়ল সায়ারা আর তার খালার দিকে। সায়ান নিজেকে সামলে পিছে তাকিয়ে দেখে তাদের পিছে সিয়াম দাঁড়ানো। সিয়ামের মা অবাক হয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। সে ভাবছে সায়ান এখানে কিভাবে? সায়ান, তুমি এখানে কিভাবে? আর আসলেই বা কখন? কেন পপি, এখানে এসে আমি কি কোনো ভুল করলাম বলো? না, আসলে তোমাদের এইরকম জঘন্যতম চেহারা আমি কিভাবে দেখতাম? দেখো সায়ান, সিয়াম সায়ারাকে ভালোবাসে আর আমি চাই এখন ওদের বিয়ে হোক। তুমি এসব থেকে দূরে থাকো বাবা। সিয়াম তোমার ফুফাতো ভাই, তোমার উচিত ওকে সাপোর্ট করা। সিয়াম সায়ারাকে ভালোবাসে। সায়ারা কি তাকে ভালোবাসে? সায়ারা কি নিজের মুখে এসব বলেছে? আপনার আর আপনাদের মতো ক্রিমিনালদের মাঝখানে আমি সায়ারাকে দিব? আপনাদের ভুল ধারণা ফুপি। মা, তুমি ওকে এত বোঝাচ্ছই বা কেন? ওকে যে ওর থেকে পারমিশন নিতে হবে। সিএমের কথা শেষ হওয়ার আগে সিএমের পেটে সায়ান নিজের শরীরের সব শক্তি খাটিয়ে এক ঘুষি দেয়। সিএম পেট ধরে নিচের ফ্লোরে বসে পড়ে। সায়ান ক্ষান্ত হয় না। সে উঠে আবার মারতে যাবে, এমন সময় সায়ানের পিছন থেকে সায়ানের মাথায় লাথি দিয়ে আঘাত করে সিএমের মা। সায়ারা নিজেকে সামলাচ্ছিল। তখন কিছু বুঝে ওঠার আগেই সায়ানকে দেখে এখন ফুপি এভাবে মারা চিল্লিয়ে ওঠে। সিএমের ইশারায় সিএমের সাথে আসা লোকগুলো মারতে লাগলো সায়ানকে। সিয়াম ভাই থামেন, আর মাইরেন না সায়ান ভাইকে। খালা ওদের থামতে বলুন, সায়ান ভাই ব্যথা পাচ্ছে। আচ্ছা ছাড়তে বলবো নে, আগে তুই আমার এই কাগজে সাইন করে দে। আমি সাইন করে দেব, তুমি ওদের থামতে বলো। সায়ান উঠে ওদের সাথে মারামারি করতে লাগলো আর খালা তাড়াতাড়ি করে সাইন করতে বলে। আর এর মাঝে পুলিশরাও চলে আসে। তারা চলে আসায় সিয়াম আর ওর মা অবাক হয়ে যায়। সায়ান গিয়ে সায়রাকে ধরে। সায়রা সায়ানকে জাপটে ধরে কান্না শুরু করে দেয়। থ্যাংক ইউ মিস্টার সায়ান, আজ আপনি টাইমলি আমাদের ইনফর্ম না করলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। ইটস ওকে স্যার। সায়ান তার মোবাইল বের করে কিছুক্ষণ আগে করা ভিডিওটা প্লে করে। ভিডিওটা চলছে আর সিএমের মা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে যে তিনি এভাবে ফেঁসে যাবেন কল্পনাও করেননি। আজ ছেলের সামনে যেইটুকু সম্মান ছিল সব যাবে। যেই সম্পত্তির জন্য বোন, বাবা, মা, স্বামী কারো কথা ভাবে নাই, আজ সেই সম্পত্তি হারালো। শেষ ছিল তার ছেলে আর আজ তার চোখে সে ছোট হয়ে গেল। সিয়াম ভিডিও দেখছে আর তার মায়ের দিকে তাকাচ্ছে। সে কিছু বিশ্বাস করতে পারছে না। সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছে। যে বাবাকে খারাপ ভেবে ঘৃণা করেছে, যে খালা তার বাবাকে করে নিয়েছে বলে তার মেয়েকে এত অত্যাচার করেছে, আজ জানতে পারলো এসব কিছুই ঘটেনি। এত কিছু তার মা নিজ হাতে খুন করেছে। আম্মু, তুমি এতটা জঘন্য কিভাবে হলে? আমার থেকে আমার বাবাকে কেড়ে নিলে। আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। খালা, আপনি সামান্য সম্পত্তির জন্য আমাদের সবার জীবনটা শেষ করে দিলেন। আমার কথা আমি বলবো, খালুকে তো আপনি ভালোবাসতেন, তাকে নিজের হাতে কিভাবে মারলেন? এটা কেমন ভালোবাসা?
আমাকে ক্ষমা করে দে সায়রা। আমি কিভাবে ক্ষমা চাচ্ছি তোর কাছে? আমি এসবের যোগ্য না। আমাকে নিয়ে চলুন এখান থেকে। খালা নিচের দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু আজ সায়রা তার খালার জন্য কোনো মায়া লাগছে না, বরঞ্চ তার ঘৃণা পাচ্ছে। পুলিশ শিয়াম আর ওর মাকে নিয়ে চলে গেল, আর ওখান থেকে সায়ন সায়রাকে নিয়ে নিজেও বাড়িতে ফিরল। বাড়িতে যাওয়ার পরে সায়রাকে দেখে তার মা মামি যেন প্রাণ ফিরে পেল। সায়রা গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সায়রাকে কাঁদতে দেখে সায়রার মামি তাকে থামাতে ব্যস্ত হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতে সায়ান আবার সবাইকে ভিডিওটা দেখালো। সায়রার মামা মামি চুপচাপ বসে আছে। তার বোন এত খারাপ কাজ করলো আর তা সে জানতেও পারল না। তাদের দোষ আছে। আজ যদি তারা নিজেদের কথা না ভেবে দেশের সবার সাথে থাকতো তাহলে এত কিছু হতো না। সায়রাকে থামিয়ে আয়নার সাথে রুমে পাঠিয়ে দিল মামি। সায়ানকেও ফ্রেশ হতে পাঠালো, নিজে গেল খাবার গরম করতে। সবাই একসাথে বসে খাবার খেলো। রাত 12টা বাজে। এমন সময় সবাই ঘুমাতে ব্যস্ত, শুধু ঘুম নাই সায়রার চোখে। সে উঠে বের হলো পানি খেয়ে ফেরার সময় সায়ান সায়রার হাত ধরে টেনে নিয়ে ছাদে গেল। কি ব্যাপার সায়ান ভাই, এত রাতে আমাকে ছাদে কেন নিয়ে যাচ্ছেন? আরে গাধি চুপ, এভাবে কথা বললে সবাই উঠে যাবে। এত কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আর এত রাত ছাদে যাওয়ার ঠিক না ভাইয়া, সকালে আইসেন, এখন না। তুই চুপচাপ আমার সাথে আস, কথা বলবি না, না হলে খবর আছে। সায়রা সায়ানের কথায় চুপচাপ এবার সায়ানাকে পিছু পিছু যেতে লাগলো। ছাদে উঠে এবার সায়রার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে সায়ান। সায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে কি বলবে সায়রা? আমি জানি না, সবার মতো এত করে নিজের ফিলিংসটি ঢাকঢোল পিটিয়ে বলতে পারবো না। ছোট থেকে আমি আমার সাথে সাথে তোকে রাখতাম, কারণ ফুপির একটা কিউট পুতুল আমাকে এনে দিয়েছিল। আমাকে আমার খেলার সাথে এনে দিয়েছিল। আমার পুরোটা সময় তোকে দেখভাল করতে কেটে যেত। একদিন ফুপি আমাকে বলে তোর সব দায়িত্ব আমাকে নিতে, তোর খেয়াল রাখতে। আমি তখন 8ম শ্রেণীতে পড়া একজন মানুষ, অতটা ছোট ছিলাম না। তখন থেকে ঠিক করেছি আমার জীবনের একমাত্র মেয়ে কেবল তুই হবি, আমার স্ত্রী হবি। এরপর মায়ের কি হলো, নানান অজুহাত কসম দিয়ে আমাকে তোর থেকে দূরে করে দিল। পিচ্চি, আমার অনেক কষ্ট হতো তোকে ছাড়া থাকতে, তবুও আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চুপচাপ থাকি। বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই ভালো নেই আরও আগে আসতাম তোরে খোঁজার জন্য। কত চেষ্টা করেছি তুই জানিস না। এরপর তোর কলেজের পাশে হসপিটালে জয়েন করি, দূর থেকে তোর খোঁজ নেই, অপেক্ষা করি সঠিক সময় আসার। আজ আমি আমার পিচ্চির কাছে জানতে চাই, আমাকে বিয়ে করবি পিচ্চি? এই মানুষটার পাগলামি সহ্য করবি? সায়ানের এত কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় সায়রা। সেও তো তার সায়ান ভাইকে খুব ভালোবাসে। আমার হাঁটুতে ব্যথা করতেছে, জলদি বল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? সায়রা সায়ানের কাঁধ ধরে উঠে দাঁড় করালো। সায়ানের বুকে নিজের মাথা রেখে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি সায়ান ভাই। তারা নিজেদের মতো করে তাদের ভালোবাসার সময় পূর্ণতা পাক সবার ভালোবাসা। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।